নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রায় এক সপ্তাহ পর শরীর খারাপ কাটিয়ে আবার ঠিক তেমনভাবেই আমি চলে এসেছি এক নতুন গা ছমছমে ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি টেলার ইসিরাতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের গল্পটি লাটাগুড়ি নিয়ে। লাটাগুড়ির এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ঘন জঙ্গল আর নিস্তব্ধতা মিলেমিশে একাকার, সেখানে লুকিয়ে আছে এই ভয়ানক সত্যি ঘটনা। আজ আমরা ডুব দেব লাটাগুড়ির এক ভুতুড়ে হোটেলের গভীরে, যেখানে দুই বন্ধুর 2 রাতের অভিজ্ঞতা তাদের জীবন চিরতরে বদলে দিয়েছিল। অনেকে আমরা বলে থাকি ভূত বলে কিছু নেই, কিন্তু এই হোটেলে রাতের অন্ধকারে যা ঘটেছিল তা বিজ্ঞান বা যুক্তি কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। একটা পরিত্যক্ত হোটেলের প্রত্যেকটা দেওয়াল যেন তার ভেতরে লুকিয়ে থাকা 100 বছরের পুরনো আতঙ্ক আর অভিশাপের সাক্ষ্য বহন করে। যদি আপনি ভয় পেতে ভালোবাসেন, যদি আপনার রোমাঞ্চ ভালো লাগে, তবে আজকের গল্পটা শুধুমাত্র আপনার জন্য। আলো নিভিয়ে দিন, হেডফোন লাগিয়ে নিন, আর আপনার আশেপাশে যদি কেউ না থাকে তবে সাবধান, কারণ এই গল্প শোনার পর হয়তো আপনার মনে হবে আপনার ঠিক পেছনেও কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। চলুন তাহলে শুরু করা যাক লাটাগুড়ির সেই হন্টেড হোটেলের ভয়ানক ঘটনা। কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৌভিক, রনি, অর্ণব, প্রিয়া এবং মেঘা, এই 5 জন বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় চিরকালই মত্ত। শহরের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে তারা ঠিক করল এবার তারা এমন এক জায়গায় যাবে যা শুধু নির্জন নয়, রীতিমতো বিখ্যাত। তাদের গন্তব্য হলো এক পরিত্যক্ত জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে কালীচরণের ইমারত নামে পরিচিত। প্রায় 100 বছর আগে সেই বাড়িতে এক মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড ঘটেছিল, আর তারপর থেকেই এটি ভুতুড়ে বাড়ির তকমা পেয়েছে। ইন্টারনেটে এই জায়গাটির নানা অলৌকিক কাহিনী পড়ে তাদের উত্তেজনা আরও বেড়ে গেল। তারা ঠিক করলো সাহস পরীক্ষা করতে তারা সেই বাড়িতে এক রাত কাটাবে, নিজেদের এই সফরের ভিডিওগ্রাফি করবে, আর ভূত বলে যদি কিছু থাকে তবে তাকে চ্যালেঞ্জ জানাবে। এক বর্ষণমুখর সন্ধ্যায় তারা সেই বিশাল ভগ্নপ্রায় প্রাসাদটির সামনে এসে দাঁড়ালো। ঘন জঙ্গলে ঘেরা সেই ইমারতের বাইরেটা দেখেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত তাদের বয়ে গেল। আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো প্রায় ছিল না বললেই চলে, আর চারদিকে এমন একটা নিস্তব্ধতা যা কানে তালা লাগিয়ে দেয়। বাড়ির মূল ফটকটি বহু পুরনো লতাগুল্মে ঢাকা, আর ভেতরে ঢুকতেই কেমন স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে এলো। সৌভিক সাহস করে তালা ভাঙল, আর তাদের টর্চের আলো সেই শতবর্ষী নীরবতাকে চূর্ণ করে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির দেওয়ালগুলোতে পুরনো দিনের ফ্রেম, কিন্তু সব যেন সময়ের সাথে বিবর্ণ হয়ে এক বীভৎস রূপ নিয়েছে। ভেতরে পা দিয়েই রনি তার মোবাইলের নেটওয়ার্ক দেখল, কিন্তু কোনো সিগন্যাল নেই। পুরোপুরি বিচ্ছিন্ন এই পরিবেশে তাদের একমাত্র ভরসা নিজেদের টর্চ আর একে অপরের সাহচর্য। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখল দেওয়ালে একটি পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো পেরেক দিয়ে লাগানো। তাতে অস্পষ্ট হাতে বাংলাতে লেখা আছে, যে এখানে একবার এসেছে সে আর ফিরতে পারেনি, তাই এখনই পালাও। প্রিয়া ও মেঘা ভয়ে প্রায় কেঁদে ফেলেছিল, কিন্তু সৌভিক আর অর্ণব সেই সাবধান বাণীকে নিছকই স্থানীয় লোকজনের ভয় দেখানোর প্রচেষ্টা বলে উড়িয়ে দিল। তারা ঠিক করলো দোতলার সবচেয়ে বড় হল ঘরটাতেই তারা রাত কাটাবে, যেখানে নাকি জমিদার মশাইয়ের শেষ পরিণতি হয়েছিল। রাত তখন প্রায় 11টা। 5 বন্ধু হল ঘরের মেঝেতে স্লিপিং ব্যাগে বসে গল্প করছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ হল ঘরের একেবারে অন্য প্রান্তে রাখা এক বিশাল কাঠের আলমারি থেকে একটা চাপা গঙ্গানির শব্দ এলো, যেন কেউ ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। 5 জনই চুপ হয়ে গেল।
অর্ণব তার টর্চ ঘুরিয়ে আলমারিটা পরীক্ষা করলো, কিন্তু আলমারির পাল্লাটা ভেতর থেকে বন্ধ, আর তাতে কোনো ছিটকিনি নেই। তারা যখন প্রায় ধরে নিয়েছে যে এটা ইঁদুর বা অন্য কোনো প্রাণীর আওয়াজ, ঠিক তখনই তাদের পেছনে রাখা একটি পুরনো দিনের ফ্যান হঠাৎ করে ঘুরতে শুরু করলো। বৃষ্টিতে ভেজা বাতাস সেই ফ্যানের ঘূর্ণনের সাথে মিশে এক অদ্ভুত শীতলতা নিয়ে এলো, আর ফ্যানের ঘোড়ার শব্দ ক্রমশ তীব্র হয়ে একটা কান ফাটা আর্তনাদের মতো শোনালো। ভয় পেয়ে রনি দ্রুত ফ্যানের সুইচ অফ করলো, কিন্তু ফ্যানটা কিন্তু থামলো না, বরং আরো দ্রুত গতিতে ঘুরতে শুরু করলো। অবশেষে ফ্যানটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে হল ঘরের কোনায় রাখা বিশাল আকারের একটি পুরনো আয়নায় তারা স্পষ্ট দেখতে পেল তাদেরই প্রতিচ্ছবি। কিন্তু সেই প্রতিচ্ছবিগুলো হাসছে না, তাদের চোখগুলো সাদা আর ঠোঁটগুলো বীভৎসভাবে কোণ পর্যন্ত চিরে গেছে। প্রিয়া আতঙ্কে চিৎকার করে উঠল, আর সবাই চোখ বন্ধ করে ফেলল। যখন তারা আবার চোখ খুলল, আয়নাটি কিন্তু ঠিক আগের মতোই স্বাভাবিক, কিন্তু তাদের মনে গেঁথে গেল সেই বিকৃত হাসি, যা তাদের জানিয়ে দিল যে তারা কেবল কোনো পুরনো বাড়িতে নেই, বরং এক ভয়ঙ্কর অস্বস্তির শিকার হতে চলেছে। আয়নার বিভ্রম কাটতে না কাটতেই তারা বুঝতে পারল ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে আসছে। তাদের নিঃশ্বাস বাতাসের সংস্পর্শে এসে জমাট বাঁধছিল। ঠিক এই সময় তাদের কানে এলো চাপা ফিসফিস আওয়াজ। সেই আওয়াজটা যেন চারদিকের দেওয়াল থেকে ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন বহু মানুষের আত্মা একসঙ্গে তাদের কানের কাছে তাদের নাম ধরে ডাকছে, কিন্তু সেই ভাষা বা শব্দ কিছুই স্পষ্ট নয়। মেঘা আতঙ্কে তার স্লিপিং ব্যাগের ভেতরে গুটিয়ে গেল। সৌভিক সাহস করে তার মোবাইল বের করে ঘরের তাপমাত্রা মাপার চেষ্টা করলো, কিন্তু দেখলো মোবাইলটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাত যত গভীর হচ্ছিল, ততই তাদের ঘিরে থাকা রহস্য আরো জমাট বাঁধছিল। তারা সবাই একটা কোনায় একসঙ্গে জড়ো হয়ে বসেছিল। বাইরের মেঘের গুরুগম্ভীর গর্জন আর বৃষ্টির ঝাপটা। হঠাৎ টর্চের ব্যাটারিগুলো যেন একসঙ্গেই দুর্বল হয়ে গেল। আলো ম্লান হয়ে আসছিল। সেই ম্লান আলো আধারের মধ্যে তারা দেখল হল ঘরের অন্য প্রান্তে মেঝে থেকে একটা দীর্ঘ অস্বাভাবিক কালো ছায়া ধীর গতিতে উঠে আসছে। ছায়াটির কোনো নির্দিষ্ট আকার ছিল না, এটি শুধু অন্ধকার আর দীর্ঘাকার ছিল, যেন একটি বিশাল শরীরী শূন্যতা তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াটি যখন আলমারির সামনে পৌঁছালো, আলমারির পাল্লা দুটো সশব্দে খুলে গেল, আর ভেতরে কোনো কিছুর অস্তিত্ব না থাকা সত্ত্বেও আলমারি থেকে এক তীব্র পচা রক্তের গন্ধ হলঘরটাকে ভরে তুলল। সৌভিক, যিনি এতক্ষণ সবাইকে সাহস জুগিয়ে আসছিলেন, তিনিও ভয় পেয়ে এবার চিৎকার করে উঠলেন, সবাই পালা! 5 জন বন্ধু একসঙ্গে দৌড়াতে শুরু করলো সিঁড়ির দিকে। কিন্তু সিঁড়িতে পৌঁছানোর আগেই রনি হঠাৎ অনুভব করলো যেন কোনো অদৃশ্য কোনো হাত তাকে জোর করে টেনে ধরেছে। সে যত জোরে চিৎকার করার চেষ্টা করলো, ততই তার গলা থেকে কোনো শব্দ বের হলো না, কেবল চাপা একটা ঘর ঘর আওয়াজ। বাকি 4 জন বন্ধু যখন সিঁড়ির মাঝামাঝি, তখন তারা পিছন ফিরে দেখল রনিকে শূন্যে তুলে নিয়ে সেই কালো ছায়াটি দ্রুত হল ঘরের সিলিং এর দিকে উঠে যাচ্ছে। রনির শরীরটা এক মুহূর্তের মধ্যে হল ঘরের ভেতরের অন্ধকারে যেন মিশে গেল। তারা রনিকে বাঁচানোর কোনো সুযোগই পেল না, কেবল তার শেষ আতঙ্কিত চোখের চাহনিটাই দেখতে পেল। রনিকে হারিয়ে বাকি 4 জন বন্ধু পাগলের মতো সিঁড়ি বেয়ে নিচে নামলো। এখন তাদের লক্ষ্য কেবল একটি, যেভাবেই হোক এই অভিশপ্ত ইমারত থেকে বেরিয়ে যাওয়া। গ্রাউন্ড ফ্লোরে এসে তারা দেখল মূল দরজাটা, যেটা তারা তালা ভেঙেছিল, সেটা ভেতর থেকে বন্ধ। তারা দরজা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো। সেই সময়ে প্রিয়া হঠাৎ ঘরের কোনায় স্থির হয়ে গেল। সে ফিসফিস করে বলতে শুরু করলো, ওকে ছেড়ে দাও, আমি ওকে দেখতে পাচ্ছি। প্রিয়া তার হাত বাড়িয়ে অন্ধকারের দিকে ইশারা করছিল, যেন সেখানে রনি দাঁড়িয়ে আছে। অর্ণব তাকে ধাক্কা দিয়ে টেনে আনতে চাইল, কিন্তু প্রিয়া যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। তার চোখ দুটো স্থির হয়ে গেল।
আর তার মুখ থেকে রনির গলার আওয়াজ ভেসে এলো, তোরা আমাকে একা ফেলে চলে এসেছিস, তোরা কেউ বাঁচবি না। অর্ণব আর মেঘা কোনো মতে প্রিয়াকে ধরে দরজার কাছে টেনে আনলো, কিন্তু দরজা যেন স্পাতের মতো শক্ত, সামান্য নড়ছেও না। সৌভিক বারবার দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু বৃথা চেষ্টা। ততক্ষণে প্রিয়ার শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে যেতে শুরু করলো, যেন তার শরীরের ভেতরের হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। যন্ত্রণায় সে আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতরের সব কটা লাইট নিজে থেকে জ্বলে উঠল, কিন্তু সেই আলো ছিল অস্বাভাবিক লাল, যেন রক্তে মাখানো। তারা দেখলো তাদের সামনে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, যা তাদের বাইরে বেরোতেই দিচ্ছে না। বাইরে বেরোনোর সব পথ বন্ধ দেখে সৌভিক আর অর্ণব স্থির করল তাদের হয়তো এই অভিশাপের উৎস জানতে হবে। তারা বাড়ির এক কোণে থাকা লাইব্রেরি ঘরটি দিয়ে এগিয়ে গেল। সেখানে ধুলোর আস্তরণের মধ্যে খুঁজে পেল একটি পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, এই জমিদার বাড়ির মালিক কালীচরণ বাবু একসময় তার পুরো পরিবারকে এই হল ঘরে নৃশংসভাবে খুন করে নিজেও আত্মহত্যা করেন, কারণ তিনি এক প্রাচীন তান্ত্রিক সাধনা করে অমরত্ব লাভের চেষ্টা করেছিল। কিন্তু তার সাধনা ব্যর্থ হয় এবং তার আত্মা এই বাড়িতেই বন্দী হয়ে যায়। ডায়েরিতে আরও লেখা ছিল, যে ব্যক্তি তার পরিবারকে স্মরণ করবে তার আত্মাই মুক্তি পাবে। ডায়েরিটা পড়ার পর সৌভিক আর অর্ণব দ্রুত হলঘরে ফিরে আসে। তারা দেখতে পায় হলঘরের এক দেওয়াল থেকে জমিদার কালীচরণের একটা পুরনো পারিবারিক ছবি ঝোলানো। এতক্ষণ এই ছবিটির দিকে তাদের চোখও পড়েনি। ছবিটা ছিল বীভৎস। সেখানে কালীচরণ তার স্ত্রী এবং 2 সন্তানকে হাসি মুখে দেখা যাচ্ছিল, কিন্তু এখন সেই ছবিটার রং বদলে গেছে। স্ত্রী ও সন্তানদের চোখের জায়গাগুলো কালো হয়ে গেছে, আর কালীচরণের মুখে একটা বিকৃত শয়তানি হাসি ফুটে উঠেছে, যা দেখলে মনে হচ্ছে সে যেন তাদের দিকেই তাকিয়ে হাসছে। সৌভিক দ্রুত অর্ণবকে বলল, তাদের এখন কালীচরণের পরিবারের সদস্যদের নাম ধরে ডাকতে হবে। তারা দ্রুত হলঘরে ফিরে এলো, যেখানে প্রিয়া তখনও যন্ত্রণায় কাতরাচ্ছে আর মেঘা ভয়ে সিটিয়ে আছে। সৌভিক চিৎকার করে কালীচরণের স্ত্রী, পুত্র ও কন্যার নাম ধরে ডাকতে শুরু করলো। প্রথমে কিছুই হলো না, কিন্তু তৃতীয়বার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই হলঘরের দেয়াল থেকে রক্তের মতো লাল তরল ফোঁটা ফোঁটা করে ঝরতে শুরু করলো। ঠিক তখনই সেই কালো ছায়াটা আবার আবির্ভূত হলো এবং সেটা সরাসরি অর্ণবের দিকে গেল। অর্ণব চিৎকার করার সুযোগ পেল না। ছায়াটা মুহূর্তের মধ্যে তার মুখে ঢুকে গেল। অর্ণবের চোখগুলো ছাই রঙা হয়ে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার ভেতরের জীবনী শক্তি এক লহমায় শুষে নেওয়া হয়েছে। এখন শুধু সৌভিক আর মেঘাই অবশিষ্ট। প্রিয়া অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। সৌভিক আর মেঘা দেখল ঘরের মেঝেতে একটি প্রাচীন নকশা আঁকা, যা ডায়েরিতে বর্ণিত তান্ত্রিক সাধনার নকশার মতোই। তারা বুঝতে পারল কালীচরণ বাবুর আত্মাকে হয়তো এই নকশাটাই ধরে রেখেছে। মেঘা, যার চোখে ছিল জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা, সে তার ব্যাগের ক্যামেরাটি নিয়ে সেই নকশাটির ওপর সজোরে আছড়ে মারল। ক্যামেরা ভাঙার সঙ্গে সঙ্গে ঘর কাঁপতে শুরু করলো। লাল আলো নিভে গেল আর চারদিকে আবার সেই গাঢ় অন্ধকার ফিরে এলো। এই আঘাত যেন সেই প্রাচীন শক্তির ভিত্তিকে নাড়িয়ে দিল। নকশা ভাঙার সাথে সাথেই তারা দেখল দরজার তালাটা সশব্দে খুলে মাটিতে পড়ে গেল, আর সেই মুহূর্তে প্রিয়ার শরীরের অস্বাভাবিক বেঁকে যাওয়াটাও স্বাভাবিক হয়ে এলো। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। অজ্ঞান প্রিয়াকে কাঁধে তুলে নিয়ে তারা পাগলের মতো মূল দরজা দিয়ে বাইরে দৌড়ালো। পিছনে ফিরে তারা দেখল বাড়ির দোতলার পিছনে হলঘর থেকে একটা তীব্র সাদা আলো মেঘ ভেদ করে আকাশের দিকে উঠে যাচ্ছে, যেন কোনো আত্মা মুক্তি পেল। এরপর সেই আলো আবার নিভে গেল আর বাড়িটা আবারও গভীর অন্ধকারে ডুবে গেল। পরের দিন সকালে যখন তারা কোনো মতে লোকালয়ে পৌঁছলো, তখন তারা পুরোপুরি বিধ্বস্ত। তাদের 4 জনের কেউই রনি বা অর্ণবের কি হলো তা কাউকে বলতে পারল না। তারা শুধু জানতো তারা ফিরে এসেছে, কিন্তু তাদের জীবনের সেই অংশের কিছুটা তারা সেই অভিশপ্ত ইমারতেই ফেলে এসেছে। প্রিয়া মানসিক ট্রমা থেকে বের হতে পারেনি এখনো, আর সৌভিক আর মেঘা এখনো পুরোপুরি স্বাভাবিক নয়।
পুলিশের কাছে তাদের গল্পটা বানানো বলে মনে হলেও, কারণ কালীচরণ ইমারতে রনি বা অর্ণবের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যেন তারা চিরতরে সেই অন্ধকারের অংশ হয়ে গেছে। কালীচরণ ইমারত আজও লাটাগুড়ির আশেপাশে এক নীরব অভিশাপের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। রনি ও অর্ণবের অন্তর্ধানের কাহিনী স্থানীয় লোককথায় মিশে গেছে। এই ঘটনার পর 5 বন্ধুর সেই দলটা ভেঙে গেল। তাদের অ্যাডভেঞ্চারের নেশা এক চরম বিভীষিকায় পরিণত হলো। আজও পূর্ণিমার রাতে ইমারতটির দোতলা থেকে মাঝে মধ্যে চাপা গোঙানির শব্দ শোনা যায়, আর সেই অভিশাপের কথা মনে করিয়ে দেয়, যেখান থেকে একবার ফিরে আসা গেলেও সেই অভিশাপের ক্ষত মন থেকে মুছে ফেলা কিন্তু সহজ নয়। এই ছিল লাটাগুড়ির সেই অভিশাপের ঘটনা। 2 বন্ধুর সেই 2 রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে আপনার কেমন লাগলো? গল্পটা শোনার সময় কি আপনার একবারও গা ছমছম করেনি? আপনার মতামত জানাতে ভুলবেন না। নিচে কমেন্ট করে লিখে জানান গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন। আপনারা যেমনটা চেয়েছেন ঠিক তেমনই আরও ভয়ঙ্কর আর রোমাঞ্চকর সব ঘটনা নিয়ে আসছি আগামী সপ্তাহে। সেই সব গল্প শোনার জন্য এক্ষুনি স্টোরি টেলার ঈশিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো এপিসোড মিস না হয়ে যায়। আজ তবে আসি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং রাতের অন্ধকারে একা না থাকাই ভালো। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও এক নতুন রহস্য নিয়ে। শুভরাত্রি।